13 এপ্রিল 2025 তারিখে উত্তরপ্রদেশের মেরুট জেলার আকবরপুর সাদাত গ্রামের বাসিন্দা অমিতকে সকালে ঘুম থেকে তুলতে এসেছিল তার 5 বছরের ছেলে। গ্রাউন্ড ফ্লোরে শুয়ে থাকা অমিত বহু চেষ্টা করেও যখন ঘুম থেকে উঠল না, তখন তার ছেলে কম্বল সরিয়ে বাবাকে জাগানোর চেষ্টা করল। কিন্তু যেই সে তার বাবার গা থেকে কম্বল সরালো, অমনি সে চিৎকার করে উঠল, কারণ সে দেখল তার বাবার পাশেই খাটে একটি সাপ বসে আছে। বাচ্চার চিৎকার শুনে তার মা অর্থাৎ অমিতের স্ত্রী রবিতা ছুটে এলেন এবং এই দৃশ্য দেখে তিনিও জোরে চিৎকার করে উঠলেন। যেহেতু এই ঘটনাটি মেরুটের ভসুমার মতো একটি ছোট গ্রামের, তাই চিৎকার শুনে আশেপাশের প্রতিবেশীরাও জড়ো হলেন। সে সময় বাড়িতে অমিতের স্ত্রী রবিতা, তাদের 3 সন্তান, অমিতের মা এবং বাবা বিজয়পাল উপস্থিত ছিলেন। অমিতের নিথর দেহ খাটে পড়েছিল এবং তার বাঁ হাতের কাছে একটি সাপ বসেছিল। এই পরিস্থিতিতে কারো পক্ষেই সাহস করে কাছে যাওয়া সম্ভব ছিল না, তাই অমিত বেঁচে আছে কিনা সেটাও বোঝা যাচ্ছিল না। গ্রামের লোকেরা দ্রুত সাপ ধরার জন্য কাছের একটি গ্রাম থেকে একজন সাপুড়েকে ডেকে আনল। সাপটিকে ধরা হলেও অমিত ততক্ষণে মারা গিয়েছিল। অমিতের মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে আসে। অমিতের বাবা মা, স্ত্রী রবিতা এবং 3 সন্তান কান্নায় ভেঙে পড়ল। অমিতের খাটে নিথর দেহ এবং তার পাশে সাপের বসে থাকার এই আশ্চর্যজনক দৃশ্যটি সেখানে উপস্থিত গ্রামবাসীরা তাদের মোবাইল ফোনে ধারণ করে, যা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। সব জায়গায় এই খবর ছড়িয়ে পড়ে যে সাপটি নাকি তাকে সারা রাত 10 বার কামড়েছিল এবং সকাল পর্যন্ত অমিতের পাশেই বসেছিল। গ্রামে চারদিকে নানা কথা চলতে লাগলো। কেউ এটাকে পূর্বজন্মের শত্রুতা বলতে লাগলো, তো কেউ এটাকে ইচ্ছাধারী নাগিন এবং বিষকন্যার গল্পের সাথে জুড়তে লাগলো। প্রায়শই গ্রাম ও ছোট শহরগুলিতে সাপ এবং মানুষের এমন মুখোমুখি হওয়ার খবর আসে যেখানে অনেক সময় সাপের কামড়ে মানুষের জীবন চলে যায়। কিন্তু এই ঘটনাটি নিজের মধ্যে যথেষ্টই ভিন্ন ছিল। যেহেতু এটি একটি অস্বাভাবিক মৃত্যু ছিল, তাই পুলিশের জড়িত হওয়া আবশ্যক ছিল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ অমিতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। কিন্তু কে জানত যে বিষকন্যার এই গল্পটি ভিন্ন রূপে সত্য হতে চলেছে। অমিত এবং রবিতার বিয়ে হয়েছিল প্রায় 8-9 বছর আগে এবং তাদের 3টি সন্তান ছিল, একটি ছেলে এবং 2টি মেয়ে। মেরুটের আকবরপুর সাদাতের বাসিন্দা অমিত পেশায় টায়ার লাগানোর কাজ করত। অমিতের জীবন স্বাভাবিক চলছিল। গ্রামে তার নিজের বাড়ি ছিল, যেখানে সে তার স্ত্রী, সন্তানদের এবং বাবা মায়ের সাথে থাকত। যারা অমিতকে চিনত তাদের কেউই আশা করেনি যে সে হঠাৎ করে এভাবে পৃথিবী ছেড়ে চলে যাবে। এই ঘটনার ঠিক একদিন আগে অর্থাৎ 12 এপ্রিল 2025 তারিখে অমিত তার স্ত্রী সন্তানদের নিয়ে কাছের একটি মন্দিরেও গিয়েছিল এবং সন্ধ্যা সকাল 7:30টার মধ্যে ফিরে এসেছিল। পুলিশি তদন্তে অমিতের মা জানান যে মন্দির থেকে ফেরার পর অমিত এবং তার স্ত্রী রবিতা রাত সকাল 9:30টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন। যদিও তারা প্রতিদিন এত তাড়াতাড়ি ঘুমাতেন না, কিন্তু তাদের মনে হয়েছিল হয়তো মন্দির থেকে ফিরে আসার পর তারা ক্লান্ত হয়ে পড়েছেন, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে গেছেন। অমিতের মা পুলিশকে আরও জানান যে যখন তিনি গভীর রাতে বাথরুমে যাওয়ার জন্য তার রুম থেকে বেরিয়েছিলেন, তখন তিনি দেখেছিলেন যে অমিত তার রুমের বাইরে খাটে গভীর ঘুমে শুয়ে আছে। তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তখন বাড়িতে সাপ ছিল। অমিতকে গভীর ঘুমে শুয়ে থাকতে দেখে তাদের কোনো সন্দেহ হয়নি। দেখতে গেলে এটি একটি সাধারণ সাপের কামড়ের ঘটনা মনে হচ্ছিল, যেখানে পুলিশ অমিতের মৃত্যুর 2 দিন পরেও এমন কিছু পায়নি যাতে কারো উপর সন্দেহ করা যায়। এখন পর্যন্ত সবার চোখে এর দোষী ছিল সেই সাপটি। কিন্তু 2 দিন পর 16 এপ্রিল 2025 তারিখে আসা ময়নাতদন্তের রিপোর্ট এই মামলার চিত্রই পাল্টে দিল। কারণ ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী অমিতের মৃত্যু সাপের বিষে নয়, বরং স্ট্র্যাঙ্গুলেশন অর্থাৎ গলা টিপে মারার কারণে হয়েছিল। সাপ তো আর তাকে স্ট্র্যাঙ্গুলেট করেনি, অর্থাৎ কেউ না কেউ রাতের অন্ধকারে অমিতকে খুন করেছিল। আকবরপুর সাদাতের মতো একটি ছোট শান্ত গ্রামে এই হত্যাকাণ্ড সবার মনে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ তদন্ত শুরু করে এবং অমিতের পরিবারের সদস্য থেকে শুরু করে প্রতিবেশী পর্যন্ত সবার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে। যেহেতু গ্রাম ও ছোট শহরগুলিতে কোনো কথা সহজে লুকানো যায় না, তাই এই সময় পুলিশের কানে যে কথা পৌঁছায় তার ভিত্তিতে পুলিশের একটি দল অমিতের বাড়িতে গিয়ে তার স্ত্রী রবিতাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। মেরুটের এই স্থান থেকে মাত্র 35 কিলোমিটার দূরে ঘটে যাওয়া মুস্কান সৌরভ ড্রাম কেস নিয়ে মানুষজন ইতিমধ্যেই বিস্মিত ছিল। উপরন্তু একজন স্ত্রীর এভাবে হেফাজতে নেওয়া
নিজের মধ্যে একটি চাঞ্চল্য সৃষ্টি করে। কিন্তু এর চেয়েও বেশি চমকপ্রদ ছিল সেই সব তথ্য যা রবিতা জিজ্ঞাসাবাদে উগরে দিতে শুরু করেছিল। এমন সব তথ্য যা অবশেষে মানুষের ইচ্ছাধারী নাগিন এবং বিষকন্যা বিষয়ক কথাকে সত্যি প্রমাণ করে দিয়েছিল, কিন্তু একটি মোচড় দিয়ে। 2024 সালে অমিতের সাথে অমরদীপ নামের এক ব্যক্তির পরিচয় হয়। অমরদীপও অমিতের মতো টাইলস লাগানোর কাজ করত। একই পেশায় থাকার কারণে দুজনের বন্ধুত্ব গভীর হয়ে ওঠে। এই বন্ধুত্ব এত দ্রুত এত গভীর হয়ে যায় যে অমিত এখন অমরদীপকে তার বাড়িতেও ডাকতে লাগল। কিন্তু বন্ধু হিসেবে বাড়িতে প্রবেশ করা অমরদীপের সাথে অমিতেরই স্ত্রী রবিতার পরকীয়া শুরু হয়ে যায়। এই পরকীয়া অমিতের হত্যার প্রায় 7 মাস আগে শুরু হয়েছিল। বন্ধুত্বের খাতিরে অমরদীপ আগে থেকেই জানত যে অমিত কখন এবং কোথায় কাজে যাবে, এবং এর সুযোগ নিয়ে সে অমিতের অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে রবিতার সাথে দেখা করতে লাগল। দুজনেই সেই বাড়িতে সবার থেকে লুকিয়ে অন্তরঙ্গও হতো এবং কেউ বিন্দুমাত্র টের পেত না, কারণ বাচ্চারা খুব ছোট ছিল এবং রবিতার শ্বশুর শাশুড়ি বয়স্ক ও অসুস্থ। যেখানে রবিতার শ্বশুর প্যারালাইজড ছিলেন, সেখানে শাশুড়ি ঠিকমতো শুনতে পেতেন না। কিন্তু প্রতিদিন এমন ঘটনা আশেপাশের এবং পাড়া প্রতিবেশীদের কাছ থেকে লুকানো কঠিন হয় এবং তারা সাধারণত এমন অস্বাভাবিকতা অনুভব করতে পারে। প্রায়শই গোপন পরকীয়ার পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই বিবাহিত দম্পতির মধ্যে সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করে এবং তাদের মধ্যে হঠাৎ মতবিরোধ বা ঝগড়া শুরু হয়ে যায়। আর এটাই অমিত ও রবিতার মধ্যেও হতে শুরু করেছিল। উপরন্তু অমিতের কানে গ্রামবাসীদের কাছ থেকে রবিতার চরিত্র নিয়ে এই কথাটিও পৌঁছায়। অমিত যখন রবিতার ফোন চেক করে, তখন সেখানে অমরদীপের মেসেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়ে যায়। অমিত যখন এই বিষয়টি নিয়ে রবিতার মুখোমুখি হয়, তখন দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কথা গালিগালাজ থেকে হাতাহাতি পর্যন্ত গড়ায়। অমিতের রাগ শুধু রবিতার উপরই নয়, অমরদীপের উপরও পড়ে। আর কেনই বা হবে না, যাকে বন্ধু ভেবে নিজের বাড়িতে ডেকেছিল সে তারই জীবনে ফাটল ধরিয়েছিল। 20শে মার্চ এই বিষয়টি নিয়ে অমিত এবং অমরদীপের মধ্যে মারামারি হয়, যেখানে অমিত অমরকে ভীষণভাবে মারধরও করে, যার ফলে অমরের হাতেও আঘাত লাগে এবং সে হুমকিও দেয় যে সে যেন আর তার বা তার পরিবারের আশেপাশেও না আসে। অমিত রবিতার উপরও বাড়ি থেকে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। অমিত ভেবেছিল যে হয়তো এমন করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল ধারণা, কারণ প্রায়শই আমরা এমন মামলায় অন্যদের সুযোগ দিতে গিয়ে জীবন হারাতে দেখেছি। অমিতের এই প্রতিক্রিয়ায় যদি কারো রক্ত সবচেয়ে বেশি গরম হয়ে থাকে, তাহলে সে ছিল তার স্ত্রী রবিতা। আর এখান থেকেই সে অমিতকে নিজের জীবন থেকে চিরতরে সরিয়ে ফেলার পরিকল্পনা করে। সে অমরদীপকেও এর জন্য রাজি করিয়ে ফেলে, যা কোনো কঠিন কাজ ছিল না। 12 এপ্রিল 2025 তারিখে যখন সে অমিতের সাথে মন্দির থেকে ফিরে আসে, তখন সে 5-6 দিন আগে থেকেই এই ষড়যন্ত্র করেছিল। যেই রাতে সবাই ঘুমাতে গেল, সে চুপিসারে অমরদীপকে বাড়ির ভেতরে ডেকে নেয়। আমি আগেই বলেছি যে অমিতের বাবা প্যারালাইজড ছিলেন এবং মা কম শুনতেন, তাই অমর ঘরে প্রবেশ করার কোনো আঁচই কেউ পায়নি। বাচ্চারা এমনিতেই প্রথম তলায় ঘুমাচ্ছিল এবং অমিত গভীর ঘুমেছিল। এমন অবস্থায় সুযোগের সদ্ব্যবহার করে রবিতা হঠাৎ করে অমিতের বুকের উপর বসে তার হাত ধরে ফেলে এবং অমরদীপ তার গলা টিপতে শুরু করে। অমিতের শ্বাস বন্ধ হয়ে আসছিল এবং তার চোখের সামনে তার স্ত্রী তার মৃত্যু হয়ে চেপে বসেছিল। অসহায় অমিত নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করতে করতে অবশেষে জীবনযুদ্ধে হেরে গেল এবং রবিতা তার উদ্দেশ্য সফল করে তুলল। প্রথম দিকে রবিতার পরিকল্পনা ছিল যে অমিত যখন ঘুমাচ্ছে, তখন সে একটি বিষাক্ত সাপ এনে তার উপর ছেড়ে দেবে, যাতে সাপ তাকে কামড়ে দেয় এবং সবাই ভাবে যে সাপের কামড়ে অমিতের মৃত্যু হয়েছে। কিন্তু এরপর এই পরিকল্পনা নিয়ে রবিতার মনে কিছু সন্দেহ আসে। কি হবে যদি সাপ অমিতকে কামড়াই না? যদি সাপ পালিয়ে বাড়ির অন্য কোনো কোণে চলে যায়, তাহলে বাচ্চাদের জন্যও বিপদ হতে পারে এবং এর ফলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাতে অমিতও জেগে উঠতে পারে। তাই রবিতা পরিকল্পনায় একটি পরিবর্তন আনে এবং সেই পরিবর্তনের অধীনে যখন দুজন অমিতকে গলা টিপে মেরে ফেলল, তখন তারা প্রথমে অমিতের দেহকে বাইরে উঠানে খাটের উপর শুইয়ে দিল এবং অমর ঝোলা থেকে সাপটিকে তার উপর রেখে কম্বল দিয়ে ঢেকে দিল, যাতে গরমে কম্বল থেকে বের হওয়ার চেষ্টায় সাপ অমিতকে কামড়ে দেয়। এই সাপটি অমর অন্য গ্রামের এক ব্যক্তির কাছ থেকে কিনে এনেছিল। দেরি রাতে যখন অমিতের মা বাথরুমে যাওয়ার জন্য তার রুম থেকে বেরিয়েছিলেন, তখন এত গরমে কম্বল মুড়ে থাকা ছেলেকে দেখে তার একটু অদ্ভুত লাগলেও তাকে গভীর ঘুমে শুয়ে থাকা ভেবে এই বিষয়ে বেশি গুরুত্ব না দিয়ে তিনি ফিরে যান। কিন্তু বলে না যে
খুনি যতই চালাক হোক না কেন, কোথাও না কোথাও সে ভুল করেই যায়, এবং এই ক্ষেত্রেও তাই হলো। মেরুটের কাছে একটি গ্রাম আছে, মাহমুদপুর শিখেরা, যাকে সাপুড়েদের গ্রাম বলা হয়, এবং এই গ্রামেরই এক ব্যক্তির কাছ থেকে সে জাগরণের নাম করে 1000 টাকায় এই সাপটি কিনেছিল, যাকে ঘোড়া পচার ধামন বা ইন্ডিয়ান র্যাট স্নেক নামে পরিচিত। ঘোড়া পচার নামটি সে তার চটপটে গতি এবং গতির কারণে পেয়েছে, কিন্তু আসলে এটি একটি বিষহীন সাপ, অর্থাৎ এতে কোনো বিষ নেই, এবং এই বিষয়টি রবিতা ও অমরদীপ জানত না। সবচেয়ে বড় কথা, তারা ভুলে গিয়েছিল যে ময়নাতদন্তে তো সব সত্য সামনে এসে যায়। ময়নাতদন্তে কোনো বিষের উল্লেখ ছিল না, উপরন্তু গলা, মুখ এবং ঠোঁটে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ মাহমুদপুর গ্রাম থেকে প্রীতমনাথ নামের এক সাপুড়েকেও জিজ্ঞাসাবাদের জন্য তুলে নেয়। তিনি জানান যে এই সাপটি তাদের বাড়িতে এসেছিল, যাকে তারা পুষে রেখেছিল, এবং তাদের বাড়ি থেকে কৃষ্ণন নামের একটি ছেলে চুরি করে নিয়ে গিয়েছিল, যার কাছ থেকে অমরদীপ 1000 টাকায় সেই সাপটি কিনেছিল। বর্তমানে পুলিশ রবিতা এবং অমরদীপকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে, কিন্তু রবিতার তার কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা নেই। উল্টো সে তার নিজের স্বামী অমিতের ওপর সমস্ত দোষ চাপিয়ে দিয়েছে। যদি আমরা এক মুহূর্তের জন্য রবিতার কথাকে সত্যি মেনেও নিই, তাহলে কি এই পদক্ষেপটি যুক্তিযুক্ত হবে? এবং এমন পরিস্থিতিতে সেই 3টি বাচ্চার কী দোষ?